চল, দেখো, আজ আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বৃত্ত। আজ বৃত্ত রিলেটেড যেসব তথ্য তোমাদের জানা দরকার, যেসব ফর্মুলা তোমাদের জানা দরকার, সেই কনসেপ্ট গুলি আজকে ক্লিয়ার করবো এই ক্লাসে। ঠিক আছে, নেক্সট ক্লাসে প্র্যাকটিস ক্লাস, কোশ্চেন আনসার দেখবো, বাট এই ক্লাসটাতে শুধু থিওরিটিক্যাল পার্টটা দেখবো। তো দেখো, বৃত্ত যদি বলি, আমরা ছোটবেলা থেকে সবাই বৃত্ত পড়ছি। ধরো এটা একটা বৃত্ত আমি আঁকবো। আমরা জানি বৃত্তের যে মিডিলে একটা পয়েন্ট থাকে, একদম মাঝের বিন্দুটাকে, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় কেন্দ্র, তাই তো? ইংলিশ টার্মগুলো একটু মনে রাখবে। ইংলিশে বলা হয় এটাকে সেন্টার। ঠিক আছে, এইবার এই যে কেন্দ্র, আর এই যে বাইরে গোল করে যে লাইনটা এঁকেছি আমি, গোল, পুরো গোলটা, এটাকে বলা হয় পরিধি। এই ইংলিশটা হচ্ছে সারকামফারেন্স, CIRCUMFERENC, সারকামফারেন্স, সারকামফারেন্স। ঠিক আছে, সারকামফারেন্স। এইবার দেখো, এই কেন্দ্র থেকে এই সারকামফারেন্স বা পরিধির ওপর যদি যে কোনো লাইন যদি আমি টানি, ধরো এই একটা লাইন টানলাম, তো কেন্দ্র থেকে সারকামফারেন্সের মাঝখান মধ্যে যদি লাইন টানা হয়, কেন্দ্র থেকে সারকামফারেন্স, কেন্দ্র থেকে সারকামফারেন্স যদি লাইন টানা হয়, যদি যোগ করা হয়, কেন্দ্রের সাথে পরিধিকে যদি যোগ করা হয়, তাহলে যে লাইনটা পাই সেটাকে আমরা বলি ব্যাসার্ধ, বা ইংলিশটা হচ্ছে রেডিয়াস। ঠিক আছে, রেডিয়াস বোঝা গেল কোনটা? কেন্দ্র থেকে সারকামফারেন্স, কেন্দ্র থেকে সারকামফারেন্সের যে লাইন, কেন্দ্র থেকে পরিধির যে লাইন, মধ্যেকার যে লাইন, সেটা হচ্ছে ব্যাসার্ধ। এইবার আমি এমন একটা লাইন যদি ড্র করি, আঁকি, যেটা কেন্দ্রের মধ্য দিয়ে গিয়ে আবার পরিধিকেই টাচ করছে, এমন একটা লাইন যেটা কেন্দ্রের মধ্য দিয়ে গিয়ে আবার পরিধিকেই টাচ করবে, তো সেই ধরনের যদি লাইন আমি আঁকি, তাহলে সেটাকে বলা হয় ব্যাস, বা ইংরেজি কি বলছে ব্যাস, ডায়ামিটার। কোনটা ব্যাস বললাম, বোঝা গেল? যে ব্যাস হচ্ছে এমন একটা লাইন যেটা অবশ্যই কেন্দ্রের মধ্য দিয়ে যেতে হবে, আর বৃত্তটাকে দুই প্রান্তে টাচ থাকতে হবে। ঠিক আছে, আমি কিন্তু এটাকে ব্যাস বলতে পারবো না, এই লাইনটাকে, কারণ কি, এটা কেন্দ্রের মধ্য দিয়ে যায়নি। তাহলে এই রকম লাইনকে কি বলা হয়? এরকম লাইনকে বলা হয় জে। ঠিক আছে, এরকম লাইনকে বলা হবে জে। তো ব্যাসটাকেও জে বলা যাবে। জে মানে এমন একটা লাইন বৃত্তের মাঝখানে যেটা বৃত্তের পরিধিকে দুটো পয়েন্টে ছেদ করেছে। বৃত্তের পরিধিকে দেখো, দুটো পয়েন্টে দেখো, এই পয়েন্টে বৃত্তের পরিধিকে টাচ করেছে, আবার এই পয়েন্টও বৃত্তের পরিধিকে টাচ করেছে, তো সেগুলো হচ্ছে জে। ব্যাসকেও বৃত্তের জে বলা হবে। তাহলে ব্যাসকে বৃত্তের জে বলা হয়, কোনো অসুবিধা নেই, কারণ এটাও দেখো দুটো পয়েন্টে টাচ করেছে। কিন্তু ব্যাসার্ধ কিন্তু জে নয়, দেখো পরিধিকে একটা পয়েন্টে টাচ করেছে, আর একটা তো কেন্দ্রতে, তাই না? তাহলে জে হচ্ছে এমন একটা লাইন যেটা বৃত্তের পরিধিকে দুটি বিন্দুতে টাচ করবে বা স্পর্শ করবে। দুটি বিন্দুতে কিন্তু স্পর্শ করতে হবে, স্পর্শ করবে, এটা কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে, যে হচ্ছে, তাহলে সেটাকেই বলতে পারবো যে। তাহলে ব্যাসও কিন্তু বৃত্তের একটা যে, আর বৃত্তের এটা সব থেকে বড় যে। বৃত্তের বৃহত্তম যে যদি বলা হয়, তাহলে সেটা হয়
ব্যাস। ঠিক আছে, ব্যাস কোনটা? ব্যাস অবশ্যই কেন্দ্রের মধ্য দিয়ে যাবে, অবশ্যই কেন্দ্রের মধ্য দিয়ে যাবে, এটা যেন মাথায় থাকে। ব্যাস অবশ্যই কেন্দ্রের মধ্য দিয়ে পরিধিকে দুটি বিন্দুতে ছেদ করবে, কেন্দ্রের মধ্য দিয়ে পরিধিকে দুটি বিন্দুতে ছেদ করবে, পরিধিকে দুটি বিন্দুতে ছেদ করবে বা স্পর্শ করবে, যা বলবে। জিনিসটা বোঝা নিয়ে দরকার, তুমি জিনিসটা বুঝতে পারছো না যে দেখো, তাহলে ব্যাস হবে যেটা কেন্দ্রের মধ্য দিয়ে যাবে আর পরিধিকে দুটো বিন্দুতে ছেদ করবে, এটাও ব্যাস বলতে পারি, আমি এগুলোকেও ব্যাস বলতে পারি। তো কেন্দ্রের মধ্যে যাচ্ছে বৃত্তকে, এই পরিধিতে দেখো দুবার টাচ হচ্ছে, কেন্দ্রের মধ্য দিয়ে যাবে এবং পরিধিতে দুবার স্পর্শ করবে। এই যতগুলো আমি আঁকলাম সব আবার যে এই যে ব্যাসার্ধ আমি এঁকেছিলাম, এটাকে যদি আমি একটু লম্বা করে সোজাসুজি মিলিয়ে দিই, এই ব্যাসার্ধটাকে যদি আমি একটু লম্বা করে সোজাসুজি মিলিয়ে দিই, তাহলে যে লাইনটা পাবো, এই পুরো লাইনটা, এটাও হবে কি একটা, এটাও হবে একটা ব্যাস। ঠিক আছে, বুঝে গেল? আচ্ছা, তো দেখো ফার্স্ট এই পয়েন্টটা তোমরা মনে রাখো। তাহলে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে লাইনটা আমি টানলাম সেটাকে বলা হলো ব্যাসার্ধ। দেখো ব্যাসার্ধ নামটাতেই কি আছে, ব্যাসের অর্ধেক, ব্যাসার্ধ মানে ব্যাসের অর্ধেক। মানে কি? মানে দেখো এই লাইনটাকে, এই যেটা ব্যাসার্ধ করছি, এটাকে যদি আমি টেনে এই সাইডে পরিধির সাথে আমি টাচ করিয়ে দিই, তাহলে দেখো এই পুরো লাইনটাকে আমি কি বলতে পারি এবার? পুরো লাইনটাকে আমি কি বলতে পারি? পুরো লাইনটাকে আমি বলতে পারি ব্যাস, তাই না? কেন্দ্রের মধ্য দিয়ে যাচ্ছে আর পরিধিকে দুটো পয়েন্টে ছেদ করেছে, তাহলে সেটাই তো ব্যাস। তাহলে ব্যাস সব সময় ব্যাসার্ধের কি হয়? ডবল হয়, ব্যাসার্ধ দ্বিগুণ হয়, 2 ইন্টু ব্যাসার্ধ হবে। আচ্ছা আচ্ছা, দেখো এইটা তোমাদেরকে বলতে ভুলে গেলাম যে জ্যায়ের ইংলিশ টার্মটা কি হবে। জ্যাকে বলা হয় কর্ড, CHO কর্ড। তাহলে দেখো এইখানে যে কয়েকটা টপিক বললাম আপাতত, সেটা তোমাদের বোঝা গেল। একটা হচ্ছে, আরেকবার বলে দিই আমি, কেন্দ্র, কেন্দ্র মানে মাঝের বিন্দুটা, হ্যাঁ। পরিধি মানে এই যে বাইরে যে গোল করে গোলটা আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে পরিধি। ব্যাসার্ধ মানে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যদি একটা লাইন টানা হয়, তাহলে সেটা হচ্ছে ব্যাসার্ধ, কেন্দ্র থেকে পরিধি। ঠিক আছে, কেন্দ্র থেকে পরিধি, এই যে লাইনটা থাকবে পরিধি, সেটাকে বলা হবে, সরি আমি ভুল জায়গায় লিখে দিলাম, কেন্দ্র থেকে পরিধি, ঠিক আছে, বাট কোনটা এটা? এটা হচ্ছে ব্যাসার্ধ, তাই না? ব্যাসার্ধটা হচ্ছে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে লাইনটা থাকবে, সেটাই হচ্ছে ব্যাসার্ধ। আচ্ছা, এবার ব্যাস, ব্যাস কোনটা? না, ব্যাস হচ্ছে এমন একটা লাইন যেটা কেন্দ্রের মধ্য দিয়ে যাবে এবং বৃত্তের পরিধিকে দুটো বিন্দুতে স্পর্শ করবে, বৃত্তের পরিধিকে দুটি বিন্দুতে স্পর্শ করবে। ঠিক আছে, এই দেখো এটা লিখেছি ব্যাসের জন্য, যে কেন্দ্রের মধ্য দিয়ে যাবে এবং অবশ্যই কেন্দ্রের মধ্য দিয়ে যাবে এবং বৃত্তের পরিধিকে দুটি বিন্দুতে ছেদ করবে। আর মাঝখানে আরেকটা জিনিস লিখেছি, জে বা কর্ড। কোনটা? কর্ড হচ্ছে এই লাইনটা, মাথায় রাখবে, এটা হচ্ছে কর্ডের জন্য। ঠিক আছে, কি বৃত্তের পরিধিকে দুটি বিন্দুতে স্পর্শ করবে, তাহলে সেটা কর্ড বা জে। বৃত্তের পরিধিকে যদি দুটো বিন্দুতে স্পর্শ করে তাহলেই সেটা জে। দেখো এটা যদি একটা বৃত্ত বলি, তুমি যেভাবে যেভাবে যা আঁকবে আঁকো, যে পরিধিকে দুটো বিন্দুতে ছেদ করলেই সেটাকে কি বলতে পারি আমি? জে। তাহলে এর মধ্যে এই যে ব্যাসটা আঁকলাম, ব্যাসটাও কিন্তু একটা জে, দেখো, কারণ ব্যাসটাও বৃত্তের পরিধিকে দুটো বিন্দুতে ছেদ করছে, তাহলে এটাও তো একটা জে। তাহলে ব্যাসটাও এক ধরনের জে, সেটা হচ্ছে বৃত্তের মধ্যে সব থেকে বৃহত্তম জে, এর থেকে বড় জে হতে পারে না, ব্যাসই হচ্ছে সব থেকে বৃহত্তম জে, এটা মানতে হবে। ঠিক আছে,
আর এটা তো বললাম কি না, ব্যাস হয় ব্যাসার্ধের দ্বিগুণ। তো এইগুলো হচ্ছে একদম সিম্পল বেসিক ধারণা বৃত্ত থেকে যে কোন জিনিসটাকে কি বলে। তো আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। তো চলো এবার কিছু ফর্মুলা আছে যেগুলো আমাদেরকে মনে রাখতে হবে। ফার্স্ট দেখো, বৃত্তের পরিধির ফর্মুলা আমরা মনে রাখবো। পরিধি, পরিধি মানে কোনটা বললাম? এই বাইরের দাগটা, তাই না? বৃত্তের পরিধি, পরিধির ফর্মুলা হয় 2πr। এইখানে আরটা কি? আর মানে রেডিয়াস, আর মানে হচ্ছে রেডিয়াস। রেডিয়াসকে কি বললাম বাংলায়? ব্যাসার্ধ। তাহলে আরটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে বৃত্তের ব্যাসার্ধ তোমাকে জানতে হবে। ধরো এটা যদি আর হয়, এটা ধরে নিলাম আমি আর, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। আর পাই কি? পাই একটা ধ্রুবক যার মান হয় 22/7, বা এটা যদি আমি পয়েন্টে লিখি তাহলে 3.14 অলমোস্ট, কারণ এই ভাগটা কখনো মেলে না, 3.14 কাছাকাছি এটা হয়। ঠিক আছে। আচ্ছা, অনেক সময় মনে রাখবো কোশ্চেন দিতে এটা, যে পাই কি ধরনের সংখ্যা। তো মনে রাখবে পাই একটা অমূলদ সংখ্যা। পাই একটা অমূলদ সংখ্যা, এটা কিন্তু মাথায় মনে রাখবে, মাথায় রাখবে খুব। ঠিক আছে। এই মূলদ সংখ্যা কি, অমূলদ সংখ্যা কি, এগুলো কি হয়, এগুলো তোমাদেরকে পরে পড়াবো, যখন নাম্বার সিস্টেম পড়াবো তখন এইসব নাম্বার সম্পর্কে তোমাদের আইডিয়া হয়ে যাবে। এখন জাস্ট এটা মনে রাখো, কারণ এটা পরীক্ষায় আসে। ঠিক আছে। তাহলে পরিধি হয়ে গেল 2πr। পরিধি কোনটাকে বলে বোঝা গেল? যে বাইরের যে গোল দাগটা, মানে যেটা বাউন্ডারি অ্যাকচুয়ালি, মানে যেগুলো বাকিগুলোর ক্ষেত্রে যেমন আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, ত্রিভুজ যখন করছিলাম তখন যেগুলোকে আমরা পরিসীমা বলছিলাম, পেরিমিটার, সেটা বৃত্তের ক্ষেত্রে পরিধি। অ্যাকচুয়ালি এটাই হচ্ছে বাউন্ডারি। ঠিক আছে। আচ্ছা, বৃত্তের পরিধির ফর্মুলা মনে রাখো। আরেকটা ফর্মুলা মনে রাখবে, বৃত্তের এরিয়া। এরিয়া মানে এই মাঝের জায়গাটা, এটাকে কি বলা হয়? এরিয়া। তাহলে বৃত্তের এরিয়া বা ক্ষেত্রফল, ক্ষেত্রফল বা এরিয়া, এটার ফর্মুলা মনে রাখবে। এটা হয় পাই আর স্কোয়ার। পাই এর কি সেটাও বললাম, আর কি সেটাও বললাম, আর হচ্ছে ব্যাসার্ধ। ঠিক আছে। তো এই দুটো ফর্মুলা আপাতত তোমরা মনে রাখো বৃত্তকে নিয়ে। ঠিক আছে। নেক্সট দেখো, আমাদের আরো যে টপিকটা মনে রাখতে হবে, যে একটা বৃত্ত, মনে রাখবে এই লাইনটা, যে একটি কমপ্লিট সার্কেল বা ফুল সার্কেল এর কোণের মান কত হবে? একটি পূর্ণ বৃত্ত, এই যে কোণের মান সেটা হয় 360 ডিগ্রি। মানে একটা বৃত্ত মানে কত ডিগ্রি বলবো? 360 ডিগ্রি। এটাকে কমপ্লিট অ্যাঙ্গেলও বলা হয়। ঠিক আছে, পূর্ণ কোণ। তাহলে একটা বৃত্ত মানে কত ডিগ্রি? যেমন ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা চতুর্ভুজ হয়ে গেলে কত হবে? 360 ডিগ্রি। সেরকম একটা কমপ্লিট সার্কেল, একটা পূর্ণ বৃত্ত যদি হয়, তার কৌণিক মান কত? সেটা 360 ডিগ্রি হয়। এটা কিন্তু মনে রাখবে। ঠিক আছে। এরপর আমরা যে টপিকটা দেখবো, দেখো বৃত্ত রিলেটেড, যেটা হচ্ছে ধরো এই যে বৃত্ত আমি একটা আঁকলাম, এবার এই পরিধির যদি ছোট ছোট অংশগুলোকে, যেমন এখান থেকে এইটুকু অংশকে যদি আমরা বলি, এগুলোকে এগুলোকে বলা হয় চাপ বা বৃত্তচাপ, যা বলবে, চাপ বা বৃত্তচাপ। মানে পরিধিরই যদি ছোট ছোট অংশকে ভাগ করা হয় পরিধিকে, যদি আমি বলি এইটুকুকে আমি কি বলবো? বৃত্তের এইটুকু, এইটুকু অংশকে, তাহলে কি বলবো? এটা একটা চাপ বা বৃত্তচাপ, যা বলবে। পরিধির যে, পরিধিকে যদি আমি ছোট ছোট অংশে ভাগ করি সেগুলোকে কি বলা হয়? চাপ বলা হয়। ইংরেজিতে কি বলা হচ্ছে এগুলোকে? আর্ক। মনে থাকবে, যদি একটা বৃত্ত থাকে এবং এর যদি আমি একটা চাপ নিই, ধরো এই জায়গা থেকে এটা, এবং সেই চাপটাই কেন্দ্রে
সাথে আমি জুড়ে দিলাম। তাহলে এই যে মাঝের অংশটা পাওয়া গেল, এটাকে বলা হয় সেক্টর, বা বাংলায় বলছে বৃত্ত ফলক। ঠিক আছে, আরেকটা জিনিস দেখো, সেক্টর আর সেগমেন্ট। সেগমেন্টটা কি? ধরো এই একটা বৃত্ত আছে, তুমি যে জ্যাগুলো আঁকছিলে না, ধরো আমি যে কোনো একটা জ্যা নিলাম, এই তো। তাহলে এই যে নিচের যে পোর্শনটা, নিচের বা উপরে দুটোই বলা যায়, এই ধরনের এইভাবে যদি কাটা হয় বৃত্তটাকে, একটা জ্যা দ্বারা যদি কাটা হয়, তাহলে এই যে ভাগটা পড়ে থাকে এগুলোকে বলা হয় সেগমেন্ট। বাংলায় বলছে বৃত্তাংশ। সেক্টর আর সেগমেন্ট বোঝা গেল? দেখো, সেক্টর বৃত্তর চাপ থেকে হচ্ছে, এই যে চাপ, চাপ থেকে কেন্দ্র, তাই না? সেক্টর মানে চাপ আর কেন্দ্র, এই দুটো রিলেটেড। আর সেগমেন্ট মানে বৃত্তটাকে দুটো ভাগে ভাগ করে দিচ্ছে যে কোনো জ্যা দ্বারা। যে কোনো জ্যা দ্বারা যদি বৃত্তটাকে দুভাগে ভাগ করে দেওয়া হয়, এটা কি, এটা একটা জ্যা বলতে পারি আমি। জ্যা দ্বারা বৃত্তটাকে দুভাগে ভাগ করে দেয়, তাহলে আমরা কি পেয়ে যাই? বৃত্তাংশ বা সেগমেন্ট পেয়ে যাই। এটা বড়টাকে মেজর আর ছোটটাকে মাইনর, মানে মেজর সেগমেন্ট মাইনর সেগমেন্ট। জাস্ট এইটুকু, এই পার্টটুকু মনে রাখো যে সেক্টর আর সেগমেন্ট। বেশি ডিটেলস এই জায়গাটা এখন যাচ্ছি না আমি। ঠিক আছে, আচ্ছা, নেক্সট দেখো, ধরো একটা বৃত্ত আছে, এই বৃত্তের ভেতরে একটা বর্গক্ষেত্র আঁকা হয়েছে। তাহলে কি বললাম? বৃত্তের ভেতরে এটা একটা কি, বর্গক্ষেত্র। এটাকে বলা হয় অন্তর্লিখিত বর্গক্ষেত্র। অন্তর্লিখিত বর্গক্ষেত্র, ঠিক আছে, শুধু বর্গক্ষেত্র বলছি না, অন্তর্লিখিত বর্গক্ষেত্র। কেন অন্তর্লিখিত বর্গক্ষেত্র? অন্তর মানে কি, ভেতর। তো যেহেতু এটা বৃত্তের ভেতরে আছে, সেই জন্য এটাকে বলে অন্তর্লিখিত বর্গক্ষেত্র। আবার এটা উল্টো কেসটা হতে পারে, বৃত্তটা আছে, বর্গক্ষেত্রটা আছে বাইরে। দেখুন, ধরো ছবিটা একটু আঁকতে হবে ঠিক করে। ধরো এটা হচ্ছে, এটা দেখো বর্গক্ষেত্রটা বাইরে আছে বৃত্তের, তাহলে এটাকে, এই বর্গক্ষেত্রটাকে কি বর্গক্ষেত্র বলছে? পরিলিখিত বর্গক্ষেত্র। নামগুলো একটু একটু করে মনে রাখবে তোমরা। পরিলিখিত বর্গক্ষেত্র। হুম, এই অন্তর্লিখিত মানে ভেতরে, পরিলিখিত মানে বাইরে। তো যদি তোমার কাছে এইরকম টাইপের কোনো ফিগার আছে কোশ্চেনে, তো এই ধরনের বর্গক্ষেত্রের যখন অন্তর্লিখিত হবে, তখন তোমরা মনে রাখবে যে এই বর্গক্ষেত্রের যে কর্ণ, বর্গক্ষেত্রের যে কর্ণ, সেটাই এই বৃত্তটার ব্যাস হয়। ঠিক আছে, দেখো এটা, দেখো এটা এটা বৃত্তের ব্যাস বলতে পারি না? কেন্দ্রের থ্রু দিয়ে গেল, পরিধিকে দুটো পয়েন্টে টাচ করলো, তাহলে এটা কি বলবো? ব্যাস। আর এটা বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি হচ্ছে? কর্ণ। তাহলে যেটাই বর্গক্ষেত্রের কর্ণ, সেটাই হচ্ছে বৃত্তের ব্যাস। ব্যাস, এই লাইনটুকু শুধু মনে রাখবো এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে। এই টপিক গুলো থেকে কোশ্চেন আসে, তুমি শুধু এই কনসেপ্টটা মনে রাখো, আর কিছু মনে রাখার দরকার নেই। বাকি যখন কোশ্চেন করবে এগুলোর উপরে, তোমরা দেখবে কত ইজিলি হয়ে যায়। কিন্তু যদি আবার বর্গক্ষেত্রটা বাইরে থাকে, মানে এই কেসটা দেখো, তাহলে যখন বাইরে থাকবে, তখন এটা হচ্ছে বৃত্তের ব্যাস। এবার বলো, এই যে এই বাহুটা আর এই বাহুটা দৈর্ঘ্য কি আলাদা হবে? সেমই হবে। তার মানে কি বলতে পারি? যে বর্গক্ষেত্রের বাহু, এটাই হবে কি, বৃত্তের ব্যাস। বৃত্তের ব্যাস, মনে থাকবে এই দুটো টাইপের চিত্রের ক্ষেত্রে, অন্তর্লিখিত বর্গক্ষেত্র আর পরিলিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রে কিরকম ভাবে চেঞ্জ হয়। অন্তর্লিখিতের সময় বর্গক্ষেত্রের কর্ণ বৃত্তের ব্যাস হয়, আর পরিলিখিতের সময় বর্গক্ষেত্রের বাহু বৃত্তের ব্যাসের সাথে সমান। দেখো ছবি দেখে ইজিলি সেটা বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে বৃত্তের ব্যাস, আর এটা যতটা, এই বাহুটাও তো ততটা, তাই না? আচ্ছা, নেক্সট দেখো আরেকটা আমরা যেটা পড়ে নেবো, সেটা হচ্ছে অর্ধবৃত্ত। বৃত্ত হলো অর্ধবৃত্ত বা সেমি সার্কেল। সেমি সার্কেল,
আচ্ছা, একটা অর্ধবৃত্ত যদি আমি এঁকে নিই, ধরো এটা একটা হচ্ছে অর্ধবৃত্ত, ঠিক আছে, মানে বৃত্তের অর্ধেক। এইবার এই অর্ধবৃত্তের এই যে পরিধি, আর এটাকে পরিধি বলবো না, এবার এবার কি কি বলবো, এটাকে বলবো পরিসীমা। ঠিক আছে, বৃত্তের ক্ষেত্রে শুধুমাত্র পরিধি বলা যায়, পরিসীমা মানে অ্যাকচুয়ালি এটাই বাউন্ডারি, তাই না? তো সেটা কত হবে দেখো, এটা হচ্ছে টোটাল যদি বৃত্তটা থাকতো, তাহলে এটা যদি এটা তার কেন্দ্র হতো। তো আমি জাস্ট এগুলোকে না করে শুধুমাত্র অর্ধবৃত্ত, বৃত্তের অর্ধেকটা এঁকেছি। তাহলে এটা কেন্দ্র ধরো, কেন্দ্র থেকে এই যে পরিধিটা, এই দূরত্বটা আর, এটাও আর, আর এটা হচ্ছে পরিধিটা বৃত্তের। আচ্ছা, বৃত্তের পরিধি যদি পুরোপুরি বৃত্তটা থাকতো, আমি তো অর্ধবৃত্ত করেছি, মানে এই বৃত্তের অর্ধেকটা আমি এঁকেছি, ওপরের পাটটা শুধু এঁকেছি, ওপরের পাটটা শুধু এখানে এঁকেছি। তাহলে যদি পুরোপুরি বৃত্তটা থাকতো তখন পরিধি কত হয় বলো? তখন পরিধি হয় আমরা দেখলাম 2πr। কিন্তু এখানে 2πr মানে কি, মানে এই পুরো গোলটা, এই পুরো গোলটা, তাই তো। কিন্তু এখানে দেখো পুরোটা নেই, শুধুমাত্র ওপরের টুকু আছে এইভাবে। তাহলে ওপরের টুকু যদি হয় তাহলে এটার হাফ হবে, 2πr হাফ, 2πr আছে, এর হাফ যদি করি তাহলে 2 কেটে যাবে, তাই না? 2πr যদি হাফ করি, হাফ মানে কি 2 দিয়ে ভাগ, তাহলে 2 কেটে যাবে, কি থাকবে? শুধু পায়ার থাকবে। তাহলে অর্ধবৃত্তের পরিসীমা যখন বার করছি তখন এই অংশটা, এই গোল অংশটা, এই অংশটা, এই অংশটা কি না, এই অংশটা হচ্ছে পায়ার। কারণ টোটালটা থাকলে 2πr হয়, এটা অর্ধেকটা আছে বলে পায়ার। আর তার সাথে তো এই নিচের অংশটাও যোগ হবে, তাই না? পরিসীমা যখন বার করছি, পরিসীমা মানে তো বাউন্ডারি, বাউন্ডারি মানে তো শুধু এই ওপরটুকু নয়, এই নিচেটুকু তো আছে, তাই না? আর নিচের অংশটা কত? দুটো আর, পায়ার প্লাস 2r। এটা হয়ে গেল অর্ধবৃত্তের পরিসীমা। বোঝা গেল ব্যাপারটা কিভাবে আসছে? এবার আরেকটা অর্ধবৃত্তের ক্ষেত্রফল। ক্ষেত্রফল কি হয়? বৃত্তের ক্ষেত্রফল কি হয়? বৃত্তের ক্ষেত্রফলটা হয় দেখো πr²। পুরো বৃত্ত হলে πr², এটা অর্ধেকটা, বৃত্তটা কি আছে? অর্ধেকটা আছে। তাহলে এই ক্ষেত্রফলটা কি হবে? ক্ষেত্রফলটা হয়ে যাবে πr², এর অর্ধেক মানে বাই। তো এটাই হচ্ছে অর্ধবৃত্তের পরিসীমার ক্ষেত্রফল। এইটুকু ফর্মুলা মনে থাকলেই তোমরা এবার বৃত্ত রিলেটেড যে যে কোশ্চেন গুলো আছে সেগুলো তোমরা সলভ করতে পারবে। বাট নেক্সট আরেকটা টপিক দেখো, যদি কোন একটা সমবাহু ত্রিভুজ হয়, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, সমবাহু ত্রিভুজ কোথায় থাকে? আচ্ছা না, কোথায় নাই, এই সমবাহু ত্রিভুজটা যদি এর ভেতরে একটা বৃত্ত থাকে, ধরো এই একটা সমবাহু ত্রিভুজ আর এর ভেতরে একটা বৃত্ত আছে, ঠিক আছে। আচ্ছা, বা এর যদি উল্টো কেসটা হয়, ধরো এই একটা সমবাহু ত্রিভুজ, এর বাইরে একটা বৃত্ত আছে, ঠিক আছে। তো এই দুটো কেসের ক্ষেত্রে তোমরা একটু মনে রাখবে, এই দুটো কেসের ক্ষেত্রে একটা সমবাহু ত্রিভুজের যেটা উচ্চতা হয়, এই উচ্চতাটা ঠিক এই পজিশন করে, এই পজিশনটা কি না, উপর দিকটা 2 ভাগ আর নিচের দিকটা 1 ভাগ থাকবে। মানে এই যে উচ্চতাটা, উচ্চতাটা যদি টোটাল যদি আমি 3টে ভাগে ভাগ করি, নিচের পার্টটা 1 ভাগ আর উপর দিকে থাকবে 2 ভাগ। তো এই যে পজিশনটা, এই পজিশনটা যার নিচে, নিচের পার্টটা 1 ভাগ আর উপরের পার্টটা 2 ভাগ হবে, সেই পজিশনটাতেই বৃত্তটা ভেতরে থাক বা বৃত্তটা বাইরে থাক, তার সেই বৃত্তটার কেন্দ্রটা হবে। বোঝা যাচ্ছে আমি ব্যাপারটা কি বলতে চাইছি? তার মানে এই বৃত্তটার যে কেন্দ্র, আমি যদি সমবাহু ত্রিভুজের উচ্চতাটা আঁকি, আমি যদি সমবাহু ত্রিভুজের উচ্চতাটা আঁকি, তাহলে এই বৃত্তের কেন্দ্রটা ঠিক এই নিচে 1 ভাগ আর ওপরে 2 ভাগ, এরকম ভাবে উচ্চতাটাকে কাটবে। বৃত্তের কেন্দ্রটা উচ্চতাটাকে 2:1 অনুপাতে কাটবে। এই লাইনটা তোমরা শুধু মনে রাখবে যে বৃত্তের কেন্দ্র সমবাহু ত্রিভুজের উচ্চতাকে 2:1 অনুপাতে
ভাগ করে ভাগ করে এবার 2 কোনটা 1 কোনটা, নিচেরটা কিন্তু সবসময় 1, ওপর দিকটা 2, মানে শীর্ষবিন্দুর দিকটা 2, এটা হচ্ছে শীর্ষ বিন্দুর দিক, আর এটা হচ্ছে বাহুর দিকটা, বাহু বাহুর দিকটা সবসময় 1, ঠিক আছে, এটা যেন মাথায় থাকে, এটা হচ্ছে বাহুর দিকটা। তাহলে এই যে লাইনটা লিখলাম, এই লাইনটা কিন্তু অবশ্যই মনে রাখবো। তাহলে এখানেও দেখো আবার সমবাহু ত্রিভুজকে, ত্রিভুজের বাইরে একটা বৃত্ত আছে, তো এটার ক্ষেত্রেও এই ত্রিভুজের যে উচ্চতা, সেই উচ্চতাটাকে এই বৃত্তের যে কেন্দ্র, সেই কেন্দ্রটা 2:1 অনুপাতে ভাগ করবে। তার মানে এইখান থেকে দেখো আমি বলতে পারি, এই যে নিচের এক ভাগটা যখন বৃত্ত ভেতরে থাকবে, এই নিচের এক ভাগটা কি এই বৃত্তের ব্যাসার্ধ, বলতে পারি তো? দেখো ভালো করে তুমি নিজেই বুঝতে পারবে, এই যে নিচের এক ভাগটা এটাই তো বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত আচ্ছা পরিধিটা এখানে টাচ করবে, জাস্ট ছবিটা দেখে আবার ভুল বোঝো না তো। বৃত্তের কেন্দ্র থেকে পরিধির যে দূরত্ব এটাই তো ব্যাসার্ধ, আর এটাই তো হচ্ছে এই এক ভাগটা। তাহলে যখন বৃত্তটা ভেতরে থাকবে, তো সেই ভেতরের যে এক ভাগ, সেটাই হবে বৃত্তের কি ব্যাসার্ধ। আর যখন বৃত্তটা বাইরে থাকবে, তখন কোনটা ব্যাসার্ধ দেখো, তখন এই কেন্দ্র থেকে এই নিচের দিকটা তো দেখো আর পরিধি পর্যন্ত দূরত্ব হচ্ছে না, কোন দিকটা হবে, এই কেন্দ্র থেকে এই উপরের দিকটা, এই দেখো এইটা। তাহলে এটাই না কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব বোঝাচ্ছে, এটাকে কি বলবো আমি, এটাই হচ্ছে ব্যাসার্ধ। দুই ভাগ, যেটা দুই ভাগ থাকবে সেটাই হচ্ছে ব্যাসার্ধ, আর এটার ক্ষেত্রে এই এক ভাগটা হচ্ছে ব্যাসার্ধ যখন বৃত্তটা ভেতরে থাকবে। বাস শুধু এইটুকু কনসেপ্টটা তোমরা কিন্তু ভালো করে মনে রাখো, এই কনসেপ্টের উপর কিন্তু কোশ্চেন আসে। আমরা যখন কোশ্চেন করব, তখন আমরা দেখতে পাবো যে এই কনসেপ্টটা কাজে লাগিয়ে কত ইজিলি আমরা কোশ্চেন গুলোকে সলভ করে নিতে পারছি। শুধুমাত্র এই লাইনটা, যে বৃত্তের কেন্দ্র সমবাহু ত্রিভুজের যে উচ্চতা হয় সেটাকে 2:1 অনুপাতে ভাগ করে, 2 কোনটা, 2 ওপরের দিকটা মানে শীর্ষবিন্দুর দিকটা, আর 1 হচ্ছে নিচের দিকটা, ঠিক আছে। এবার এই বৃত্তটা ভেতরেও থাকতে পারে, অন্তর্বৃত্ত হতে পারে, বা বহির্বৃত্ত হতে পারে, কোনো যায় প্রবলেম নেই, দুটোর ক্ষেত্রেই এই একই অনুপাতেই কিন্তু এই ডিভিশনটা হবে, ঠিক আছে, এই ভাগটা হবে। ক্লিয়ার? এটাও একটা খুব ইম্পর্টেন্ট টপিক। এই টপিকগুলো আমরা যখন জ্যামিতির পার্টটা করব তখন আরো আরো ডিটেলসে করবো, বাট এখন অল্প স্বল্প তোমাদেরকে জেনে রাখতে হবে। এইটুকু পার্ট থেকেও কিন্তু পরিমিতিতে কোশ্চেন চলে আসে। আশা করছি তোমাদেরকে বোঝাতে পারলাম জিনিসটা, যে বৃত্ত যেখানেই থাক, বৃত্তের কেন্দ্রটা 2:1 অনুপাতে উচ্চতাটাকে ভাগ করবে। হ্যাঁ, অবশ্যই এটা অ্যাপ্লিকেবল শুধুমাত্র সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে। ক্লিয়ার? চলো আরেকটা থিওরি আমি বলে দিই, যে যদি ধরো একটা ত্রিভুজ থাকে, এবার শুধু ত্রিভুজ বলছে আর কিন্তু সমবাহু ত্রিভুজ বলছে না, এবার কি বলছে, ত্রিভুজ থাকে, ত্রিভুজ, যে কোনো ত্রিভুজ, মানে যে কোনো ত্রিভুজ কথাটাই লিখে গেছে, ঠিক আছে, যে কোনো ত্রিভুজ। এই ত্রিভুজের ভেতরে যদি একটা বৃত্ত থাকে, সে বৃত্তের একটা কেন্দ্র হবে, আর সে বৃত্তের একটা ব্যাসার্ধ হবে, ঠিক আছে, ব্যাসার্ধটা আমরা আর ধরলাম। এইবার যে কোনো ত্রিভুজ কিন্তু, এটা মাথায় রাখবে, এটা সমবাহু ত্রিভুজ বা সমদ্বিবাহু এরকম কিছু না, এটা যে কোনো ত্রিভুজ। তাহলে এই যে কোনো ত্রিভুজের ক্ষেত্রেই যদি একটা অন্তর্বৃত্ত থাকে, কি বললাম, অন্তর্বৃত্ত, এটাকে বলা হয় অন্তর্বৃত্ত, মানে যেটা ভেতরে আছে। আচ্ছা, আগে যে দুটো কেস করলাম, এটার ক্ষেত্রে এটাকে কি বলবো, অন্তর্বৃত্ত, আর এটাকে কি বলবো, পরিবৃত্ত, মানে যেহেতু এটা বাইরে আছে, পরিবৃত্ত, ঠিক আছে। হ্যাঁ, তো এটা দেখো যেটা বলছি, একটা যদি ভেতরে বৃত্ত থাকে, তো তার যেটা রেডিয়াস বা ব্যাসার্ধ, আর আর এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের যে অর্ধ পরিসীমা, ত্রিভুজটির অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা, আচ্ছা,
অর্ধ পরিসীমা মানে কি বুঝতে পারছো? পরিসীমার অর্ধেক। পরিসীমা মানে হচ্ছে বাউন্ডারি, মানে তিনটে বাহু যোগ করলে আমরা পরিসীমা পেয়ে যাই, তাই তো? তিনটে বাহু যোগ করলে আমরা পরিসীমা পেয়ে যাব, তার অর্ধেক। তিনটে বাহু যদি ধরো এখানে এ, বি আর সি হয়, তাহলে তিন অর্ধ পরিসীমা কি হবে? এ প্লাস বি প্লাস সি করলে পরিসীমা পাবো, এর অর্ধেক করে দিলে অর্ধ পরিসীমা। এটাই, তাই না? অর্ধ পরিসীমাকে আমরা কি দিয়ে লিখি? আমরা লিখি এস দিয়ে। কারণ কি, অর্ধ পরিসীমা হয় সেমি পেরিমিটার। সেমি পেরিমিটার আগেও বলেছি দেখো। তো আমরা কি দিয়ে লিখি? এস দিয়ে। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি করেছিলাম ক্ষেত্রফলটা, তাই না? তো সেখানে এসটা কি ছিল? অর্ধ পরিসীমা। তাহলে ধরো একটা ত্রিভুজ দেওয়া আছে, যার ভেতরে একটা বৃত্ত আছে, অন্তর্বৃত্ত আছে। সে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ বলে দেওয়া আছে আর, আর ত্রিভুজটির অর্ধ পরিসীমা হচ্ছে এস। তাহলে যদি আমাকে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলে, ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল সেখানে এই ব্যাসার্ধের সাথে, মানে অন্তর ব্যাসার্ধ অ্যাকচুয়ালি, বৃত্তটা কোথায় আছে? ভেতরে আছে, অন্তর্বৃত্ত। সেই জন্য এটাকে অন্তর ব্যাসার্ধ বলছি। অন্তর ব্যাসার্ধ, অন্তর ব্যাসার্ধ সাথে অর্ধ পরিসীমাকে গুণ করে দিতে হয়। অর্ধ পরিসীমাকে গুণ করে দিতে হয়, তাহলে আমরা ক্ষেত্রফল পেয়ে যাই। অন্তর ব্যাসার্ধ মানে আর, আর অর্ধ পরিসীমা মানে এস। এটাই হয়ে যায় ত্রিভুজের ক্ষেত্রফল, আর ইন্টু এস। ঠিক আছে? ক্ষেত্রফল ইকুয়াল টু আর ইন্টু এস। এটা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে যদি অন্তর্বৃত্ত সেখানে করা থাকে আর সেটার অর্ধ পরিসীমা যদি জানা থাকে, তাহলে তার ক্ষেত্রফল বার করার ফর্মুলা হচ্ছে আর ইন্টু এস। দেখো, এই ফর্মুলাটা প্রুফ করা যায়, বাট আমি এই মুহূর্তে প্রুফে যাচ্ছি না। তাহলে জিনিসগুলো তোমাদের আবার কঠিন লাগতে শুরু করবে। আমার দরকার নেই প্রুফের। আমি শুধু এটুকু মনে রাখবো যে যদি এরকম কন্ডিশন কোথাও থাকে, যেখানে যেখানে একটা ত্রিভুজ দেওয়া আছে, তার ভেতরে একটা বৃত্ত আছে, সেই বৃত্তের ব্যাসার্ধ আমি জানি, ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যগুলো আমি জানি। বাহুর দৈর্ঘ্য জানলে আমরা পরিসীমা বার করতে পারবো, আর পরিসীমা বার করলে আমরা অর্ধ পরিসীমা বার করতে পারবো, তাই না? প্লাস ওই যে বৃত্তটা আছে ভেতরে, তার ব্যাসার্ধ আমার জানা আছে। তাহলে সেই ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল আমার জাস্ট ব্যাসার্ধের সাথে অর্ধ পরিসীমাকে গুণ করলেই বেরিয়ে যাবে। বাস এইটুকুই আমাদেরকে মনে রাখবো, এইটুকু এইভাবেই মনে রাখবো, আর বেশি ডিটেলসে যাওয়ার দরকার নেই। ঠিক আছে? এখানেও এই কেসটার ক্ষেত্রেও সমবাহু ত্রিভুজ যদি হয়, ভেতরে যদি বৃত্ত থাকে, সেই বৃত্তের কেন্দ্র সমবাহু ত্রিভুজের উচ্চতাকে 2:1 অনুপাতে ভাগ করবে। এবার ভেতরে বৃত্ত থাকুক আর বাইরে বৃত্ত থাকুক, কেন্দ্রটা সবসময় উচ্চতাকে 2:1 অনুপাতে ভাগ করবে। আর এটা শুধুমাত্র সমবাহু ত্রিভুজের ক্ষেত্রেই প্রযোজ্য। ঠিক? তো এইটুকু এইভাবে মনে রাখবো, বেশি আমি এখন প্রুফে যাচ্ছি না যে এটা কেন এইভাবে হচ্ছে, কেন 2:1 অনুপাতে ভাগ করছে, বা এখানে ক্ষেত্রফলটা আর ইন্টু এস কিভাবে হয়ে যাচ্ছে, জানার দরকার নেই। ঠিক আছে? আরেকটা তোমরা জিনিস মনে রাখো, আহ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, এটা এবার বলছি সমকোণী ত্রিভুজ। তাহলে একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে বললাম, একটা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে, এবার একটা সমকোণী ত্রিভুজ। এটা ধরো একটা সমকোণী ত্রিভুজ আছে, ঠিক আছে? এই সমকোণী ত্রিভুজের বাইরে একটা বৃত্ত আছে। আচ্ছা, বৃত্তটা জাস্ট একটু তোমরা আইডিয়া করে নাও, কারণ ছবিটা আসতে এত সুন্দর করে হচ্ছে না, মানে জাস্ট এই সব পয়েন্টের। আচ্ছা, আমি আগে বৃত্তটাকে, তাহলে ধরো এটা একটা সমকোণী ত্রিভুজ। তো কোনটা 90 ডিগ্রি, একটু বাঁকা মতো হয়ে গেল, তবু তোমরা ধরে নাও এটা 90 ডিগ্রি। তো তার বাইরে যদি একটা বৃত্ত থাকে, তো সেই বৃত্তের যে কেন্দ্রটা, সেই বৃত্তের কেন্দ্রটা সমকোণী ত্রিভুজের, দেখো সমকোণের বিপরীত দিকে বাহুটা আমরা কি বলি? অতিভুজ। তো সমকোণী ত্রিভুজের যে অতিভুজ, সেটাকে সমান দুভাগে ভাগ করে কি বললাম? এই যে পরিবৃত্তের কেন্দ্র, পরিবৃত্ত কেন বলছি? পরি মানেই বাইরে, অন্তর মানে ভেতরে, অন্তবৃত্ত বললেই ভেতরে, পরিবৃত্ত মানে বাইরে। তাহলে কি বলছি? পরিবৃত্তের যে কেন্দ্র, কেন্দ্র সমকোণী ত্রিভুজের
ভালো করে লাইনটা একটু খেয়াল করো। সমকোণী ত্রিভুজের অতিভুজকে, সমকোণী ত্রিভুজ যখন তার তার অতিভুজ থাকবে একটা, অতিভুজকে সমান সমান দুই ভাগে ভাগ করে, তার মানে কি? তার মানে এই অতিভুজটাই হয়ে গেল ওই বৃত্তটার ব্যাস, আর এর অতিভুজের অর্ধেক করলেই সেটা আমি কি পেয়ে যাবো? ব্যাসার্ধ। তার মানে আমি যদি এইটুকু কথা বলি, এই ব্লু পার্টটার কথা যদি বলি, তাহলে এটাই কি হয়ে গেল? এটাই হয়ে গেল বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের ব্যাসার্ধ বোঝা যাচ্ছে? বাট আমি যদি এটাকে আরেকটু সহজ করে জাস্ট এক লাইনে বলতে চাই, যে যদি সমকোণী ত্রিভুজ থাকে, তার তাকে ঘিরে একটা বৃত্ত থাকে, বা পরিবৃত্ত বললেই তুমি বুঝতে পারবে যে পরিবৃত্ত মানে বাইরে একটা বৃত্ত আছে সমকোণী ত্রিভুজের, তাহলে সেই যদি কেস থাকে, তাহলে সোজা কথা, যে সমকোণী ত্রিভুজের যেটা অতিভুজ, অতিভুজ বললেই সেটা সমকোণী ত্রিভুজেরই বোঝায়, তাই না? অতিভুজ সেটাই হয়ে যাবে বৃত্তের কি? ব্যাস। অতিভুজ ইকুয়াল টু হয়ে যাবে ব্যাস। বাস এটুকু মনে রাখলে তোমার পুরো জায়গাটাই ক্লিয়ার। অতিভুজ কার সমান হবে? ব্যাসের। ঠিক আছে, বাস এইটুকু শুধু তোমরা মনে রাখো, যে যদি একটা সমকোণী ত্রিভুজ থাকে, তাকে ঘিরে একটা বৃত্ত থাকে, তাহলে সেই সমকোণী ত্রিভুজটা যেটা অতিভুজ হবে, সেটাই বৃত্তের ব্যাস হয়ে যাবে। ঠিক আছে, শুধু দেখো যতটুকু কনসেপ্ট বলছি সেইটুকু মাথায় রাখো, বাকি কালকে আমরা নেক্সট ক্লাসে বুঝতে পারবো যে কনসেপ্ট গুলো কাজে লাগিয়ে অ্যান্সার কিভাবে হয়ে যায়। আমি এখন অঙ্ক আসছি না, তোমাদেরকে জাস্ট কনসেপ্টটা বলে রাখছি যে এই এই জিনিসগুলো হয়, এই কনসেপ্টের উপরেই পরীক্ষায় কোশ্চেন আসবে। তোমাদের জাস্ট এইটুকু যদি মাথায় থাকে, তোমরা করে নিতে পারবে। ঠিক, এবার দেখো আরেকটা জিনিস, দেখো এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আরেকটা জিনিস বলে দিই তোমাদের। যদি ধরো একটা, আচ্ছা এবার আমি বৃত্তটাকে ভেতরে করবো। আচ্ছা চলো, ছবিটা এত সুন্দরভাবে আমি আঁকতে পারছি না, তোমরা জাস্ট একটু বুঝে নিন। ধরো এই একটা সমকোণী ত্রিভুজ আছে, আর বৃত্তটা আছে ভেতরে। দেখো এইভাবে প্রত্যেকটা বাহু কিন্তু টাচ করে থাকবে হালকা করে। ঠিক আছে, তো এইরকম ভাবে যদি, এবার এটাকে কি বলবো? কি বৃত্ত বলবো? অন্তর্বৃত্ত, তাই? অন্তর্বৃত্ত, ইন সার্কেল বলা হয় এগুলো, একটা সার্কাম সার্কেল। আচ্ছা ইংলিশ টার্মগুলো আমি বলতে ভুলে গেলাম। অন্তর্বৃত্ত মানে হচ্ছে ইন সার্কেল, ইন সার্কেল, CIRCLE। আর যেটা পরিবৃত্ত বলছিলাম সেটা হচ্ছে সার্কাম সার্কেল, বলা হয় ইংলিশ টার্মটা সার্কাম সার্কেল। ঠিক আছে, তো এটার ক্ষেত্রে আমি জাস্ট একটা ফর্মুলা বলবো, তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে, বহুবার পরীক্ষায় আসে। ঠিক আছে, জাস্ট একটা ফর্মুলা, বেশি কিছু মাথায় রাখার দরকার নেই, শুধুমাত্র একটা ফর্মুলা মনে রাখবে, যে এই যদি ইন সার্কেল থাকে, সেইখানে যে এই বৃত্তটার যে রেডিয়াস হয়, এটা যে রেডিয়াস, রেডিয়াস মানে ব্যাসার্ধ, যে বৃত্তটার যে ব্যাসার্ধ হবে, সেই ব্যাসার্ধের একটা ফর্মুলা আছে। বলে রাখি, বলা যায় না কখন পরীক্ষায় চলে আসবে, আমি এটাকে একটু বলে রাখতে চাইছি, যদিও এগুলো জ্যামিতিক পার্টে পড়বো আবার ডিটেলসে, তবুও আমি এই ক্ষেত্রে একবার যখন বলছি এটা, তখন একবার বলে রেখে দিই। তো ধরো এইখানে এই যে সমকোণী ত্রিভুজের তিনটে বাহু যদি তোমার কাছে দেওয়া থাকে, ধরো এটা বাহুটা দৈর্ঘ্য A দেওয়া আছে, নিচেরটা B দেওয়া আছে, এটা C দেওয়া আছে, মানে লম্বটা A, ভূমিটা B, আর অতিভুজটা C আছে। তাহলে এই রেডিয়াস, রেডিয়াস সব সময় হয় লম্ব আর ভূমি যোগ করবে, দেন অতিভুজকে করে দেবে বিয়োগ, যেটা পাবে সেটাকে 2 দিয়ে ভাগ করে দেবে, তাহলে যে মানটা আসবে সেটাই হবে এই অন্তর্বৃত্তের ব্যাসার্ধ। শুধু এইটুকু মনে রাখবে, লম্ব আর ভূমিকে যোগ করে অতিভুজ বিয়োগ করে দিতে হয়, নিয়ে সেটাকে হাফ করে দিতে হবে, তাহলে আমরা কি পেয়ে যাই? আমরা পেয়ে যাই ব্যাসার্ধ। আর
অন্তর্বৃত্তের ব্যাসার্ধ পেয়ে যাবো আমরা। বৃত্তটা যদি বাইরে থাকে তখন কি হয়তো বলেই দিলাম, তখন এই বৃত্তের ব্যাস আর ত্রিভুজের অতিভুজ সমান হয়। আর যদি বৃত্তটা ভেতরে থাকে সেই ক্ষেত্রে ব্যাসার্ধ বের করতে গেলে আমাকে লম্ব আর ভূমিকে যোগ করব, লম্ব প্লাস ভূমি মাইনাস অতিভুজ বাই 2। শুধু এইটুকু মনে রাখবো, একটু মনে রাখার চেষ্টা করো, খুব একটু কঠিন জিনিস নয়, আর প্র্যাকটিসের মাধ্যমে তো ধীরে ধীরে অটোমেটিকলি মনে থেকে যাবে। ঠিক আছে, তো এইটুকু জাস্ট ফর্মুলা তোমরা মনে রাখো, তাতেই হবে। আচ্ছা হ্যাঁ, আমি আরেকটা জিনিস বলে দিই, যেখানে সেক্টর সেগমেন্ট আমি বললাম, সেক্টর সেগমেন্টের যে কনসেপ্টটা আমি বললাম, যে এই যে যেটা ছিল তোমার, এটা সেগমেন্ট, এটা সেক্টর। বিশেষ করে এই সেক্টরটা বলে দিই, এখান থেকে আরেকটি টাইপের কোশ্চেন আসে, তোমাকে কখনো কখনো এই মাঝখানের এই কোণটা বের করতে দিয়ে দেয়, যে কোণটা কত ডিগ্রি বলো, কখনো কখনো এই বৃত্ত চাপটা বের করতে দিয়ে দেয়। তুমি জাস্ট একটা জিনিস মনে রাখবে, তাহলে সেই জায়গা থেকে পুরোটা হয়ে যাবে। টোটাল বৃত্ত, টোটাল একটা বৃত্ত কত ডিগ্রি বললাম, দেখো এটা যদি আমি একটা এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস টেনে নিই কোঅর্ডিনেটের, তাহলে এইখান থেকে যদি এতটা আসি তাহলে কত ডিগ্রি হবে বলো, 90 ডিগ্রি হবে তো। আবার এখান থেকে এটা এলে আরো 90, 180, আবার এলে আরো 90, 170, আবার এলে আরো 90। ফলে দেখো আমি যে এভাবে ঘুরছি, এই জায়গা থেকে এই জায়গায় এলাম 90, এই জায়গা থেকে এই জায়গায় এলাম 90, আরো 90, আরো 90, তা 4 বার 90 হলো, 4 বার 90 মানে 360, তাই না, 4×9=36। আর এই 4/90 করে এই যে ফিগারটা পেলাম, এটা কি, এটাই তো একটা বৃত্ত। তো সেই জন্য বৃত্তের যে কমপ্লিট অ্যাঙ্গেল, টোটাল বৃত্ত এর অ্যাঙ্গেলটা কত বলি, সেই জন্য 360 ডিগ্রি। কেন 360 ডিগ্রি বোঝা যাচ্ছে তো, এটা তো একটা লম্ব, তোমরা বুঝতে পারছো। তো এটা এই একটা ভাগ মানে কত, 90। আবার সেম জিনিস এই দিকটাও লম্ব একটা, এটাও 90, এটাও 90, এটাও 90, তো 360। তো তোমরা শুধু এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখো, তারপরে নেক্সট দিন প্র্যাকটিসের মাধ্যমে তোমাদের জিনিসটা আর একটু ক্লিয়ার হয়ে যাবে, যে ত্রিভুজের যে টোটাল যদি আমরা কোনটা বলি, মানে টোটাল পরিধিটাকে যদি ধরি, টোটাল পরিধিটাকে যদি ধরি আমি, তাহলে সেক্ষেত্রে টোটাল পরিধি, পরিধি মানে কি হয়, টোটাল পরিধি সে যদি ধরি, পরিধি মানে কি 2πr, তখন টোটাল কোণ কত হয়ে যায়, টোটাল পরিধি ধরলে আমরা টোটাল কোণ পাবো। তো 2πr যখন পুরোপুরি নেবো, পুরোপুরি 2πr মানে কি, পুরো গোল, তাই তো, 2πr মানে পুরো গোল নিচ্ছি আমি, আর পুরো গোল মানে 360 ডিগ্রি। তাহলে 2πr যদি নিই সেখানে 360 ডিগ্রি হয়। ঠিক আছে, জাস্ট তুমি এই যে এই জায়গাটুকু মনে রাখো, যে 2πr যদি পুরোটা নিই তাহলে সেক্ষেত্রে কোণটা কত পাবো, 360। বা আমি যদি আবার, এটা তো পরিধি নিয়ে বললাম, আমি যদি ক্ষেত্রফল দিয়ে যদি বলি, আমি যদি টোটাল ক্ষেত্রফলটা নিই, টোটাল ক্ষেত্রফলটা পুরোটা পুরোটা যদি নিই আমি, পুরোটা যদি নিই তাহলে সেটা কি হয়, πr²। তাহলে পুরোটাই যদি নিই তাহলে সেক্ষেত্রেও কি পাবো, আমি পুরো কোণটা পাবো, 360 ডিগ্রি। বুঝা যাচ্ছে, শুধুমাত্র এইটুকু মনে রাখো, যে 360 ডিগ্রি যে কোণটা বললাম সেটা তো পুরো বৃত্তের ক্ষেত্রে। তাহলে আমি যদি পুরো বৃত্তের ক্ষেত্রে পুরো বৃত্তের ক্ষেত্রফল নিই, তো আর সেটাকে যদি আমি কোণের সাথে কম্পেয়ার করি, তাহলে πr² বললে ইকুয়াল টু লিখবো না, πr² যদি পুরো ক্ষেত্রফলটা ধরি সেক্ষেত্রে আমাকে পুরো কোণটা লিখতে হবে 360 ডিগ্রি। আর আমি যদি 2πr পুরো যদি পরিবৃত্তের কথা বলি, এই সরি টোটাল পুরো যদি পরিধিটার কথা বলি, তা সেক্ষেত্রে আমাকে টোটাল কোণটা লিখতে হবে 360 ডিগ্রি। বাট এই দুটো কনসেপ্ট একটু তোমরা মনে রাখো, যে আমি যখন পরিধিটা গোটা ধরবো তখন কোণটা আমাকে গোটা লিখতে হবে, তো আমি যখন ক্ষেত্রফলটাকে গোটা ধরবো তখন আমাকে কোণটাকে গোটা লিখতে হবে। কারণ অনেক সময় ক্ষেত্রফল বা পরিধি অনেক সময় বের করতে দিয়ে দেয়, যেমন তোমাকে যদি এরকম একটা সেক্টর ধরো একটা দিয়ে দিল এরকম ভাবে, অনেক সময় কি হয়, যে তোমাকে এই মাঝের জায়গাটার ক্ষেত্রফল বার করতে দেয়, এই জায়গাটা, আর এই কোণটা ধরো বলে দিল সাপোজ 60 ডিগ্রি। ঠিক আছে, দেখো একটু একটু কোশ্চেন নিয়ে বলি, দেখো ক্লিয়ার হবে। তাহলে কি বললাম, কোণটা তোমাকে 60 ডিগ্রি বললো, নিয়ে বললো যে এই জায়গাটার এরিয়া কত হবে, তুমি তাহলে বার করো, এই জায়গাটা ক্ষেত্রফল বার করো। তাহলে আমি আর এর ব্যাসার্ধটাও ধরো তোমাকে বলে দিচ্ছে, সাপোজ 7 বলে দিচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা কি জানি, বার করতে কি দিয়েছে, মানে ক্ষেত্রফল, তাই না, যখন ক্ষেত্রফল বার করবে তখন ক্ষেত্রফলের সাথে আমি কম্পেয়ারটা করবো এটার সাথে। তাহলে আমরা জানি ক্ষেত্রফল যখন টোটালটা ধরবো, টোটালটা যদি ধরি পাই, পাই মানে 22/7 ইন্টু r², আর কত পেয়েছি, ব্যাসার্ধ 7, তাই না।
তাহলে 7 × 7, এটা পাই স্কোয়ার পুরো ক্ষেত্রফল। তো পুরো ক্ষেত্রফল যখন হবে তখন তখন কোনটা কত, 360 ডিগ্রি। এটা তো আমি বললাম। তো 360 ডিগ্রি কোণ ধরলে ক্ষেত্রফল পাবো এটা। এটা মানে কত হচ্ছে 22 × 7 মানে 154। তাহলে আমি যদি 360 ডিগ্রি কোণ ধরি তাহলে ক্ষেত্রফল পাবো 154, কিন্তু আমার কোণটা কত বলেছে এখানে 60। তাহলে 360 ডিগ্রি কোণ ধরলে ওই কি ক্ষেত্রফল কত পাবো 154। 1 ডিগ্রি ধরলে বাই 360, এখানে কোণটা কত বলে দিয়েছে 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি ধরলে ইন্টু 60। তাহলে এইটা এইভাবে তখন ক্যালকুলেশন আমাকে করতে হবে। ঠিক আছে, এটা যা হবে এবার কাটাকাটি করে সেটা হয়ে যাবে অ্যান্সার। বুঝতে পারছো? তো এই টাইপের কোশ্চেন কিন্তু এসে যায়। এটা ক্ষেত্রফল দিল। আবার কখনো কখনো কি করলাম যে এই যে বৃত্তচাপটা, এই বৃত্তচাপটা কতটা, কত মিটার বা কত সেন্টিমিটার সেটা বার করো। তখন আমরা কিভাবে করব, তখন বৃত্তচাপ মানে কি এই পরিধি, তখন এই পরিধির সঙ্গে কম্পেয়ার করতে হবে যে 2 × π × r। যখন 2πr হবে পরিধি, তখন কোনটা কত হবে, তখন কোনটা হবে 360 ডিগ্রি। 360 ডিগ্রি যদি কোণ হয় তাহলে পরিধি হবে 44। 360 ডিগ্রি কোণ হলে পরিধি হবে 44, তাই না? পুরোটা হচ্ছে পরিধি আর পুরো কোণটা হচ্ছে 360 ডিগ্রি কোণ হলে পরিধি হবে 44। 1 ডিগ্রি হলে বাই 360। আর আমাকে এখানে কত ডিগ্রি বলেছে, কোনটা 60 ডিগ্রি হলে। তাহলে আবার এইভাবে কাটাকাটি করে আমার যেটা অ্যান্সার হবে সেটা হবে এই বৃত্তচাপের দৈর্ঘ্য। তাহলে বৃত্তচাপ যদি বার করতে দেই তাহলে পরিধির সাথে কম্পেয়ার করব, আর যদি ক্ষেত্রফলটা বের করতে দেয় ভেতরের সেক্টরের অংশটা বার করতে দেয় তাহলে সেক্ষেত্রে আমরা ক্ষেত্রফলের সাথে কম্পেয়ার করব। এটা তো এই টাইপের কোশ্চেন নেক্সট দিন আমরা রাখবো এক দুটো, জিনিসটা আর একটু ক্লিয়ার হয়ে যাবে। খুব একটু কঠিন জিনিস নয়, একটু মন দিয়ে দেখো, আশা করছি বুঝতে পারবে। তো চলো আজ এইটুকুই থাক। নেক্সট দিন যখন এটার উপর কোশ্চেন অ্যান্সার আলোচনা করব তখন তোমাদের কাছে জিনিসটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, চলো।